তো হ্যালো সবাইকে, দেখো আবার চলে এসেছি। দেখো আজকে আমরা আরেকটা ফর্মুলা শিট নিয়ে কথা বলবো। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে পরিমিতি। পরিমিতি ও সূত্রাবলী। পরিমিতি আসলে কি? আহ অঙ্কের যে শাখাতে আমরা বিভিন্ন পিকচারের আয়তন, মানে বিভিন্ন, আমি একটা পিকচার বানালাম, এটা একটা পিকচার, এটা একটা 3D মডেল। এই 3D মডেল বায়ুতে কতটা জায়গা দখল করছে, যে 3D মডেলটা আছে, একটু ভালো করে বানাই। এটা একটা 3D মডেল। এই 3D মডেল বায়ুতে কত জায়গা দখল করছে এটাকে এর আয়তন বলে। আর এর নাম হচ্ছে, এই শেপটার নাম হচ্ছে আয়তঘন। আয়তঘন, ঠিক এরকম ভাবেই এই যে শেপটা বানিয়েছি এটাকে চোঙ বলে। আমরা যে গ্লাস গুলো ইউজ করি সেই গ্লাসের শেপ এরকম। তারপরে এই শেপটাকে শঙ্কু বলে। আর এই শেপটাকে, এটা কিন্তু বলের মতো, হ্যাঁ, মানে আমি 2D তে বানাচ্ছি বলে এটা আমরা সার্কেল মনে করছি, এটাকে বৃত্ত মনে করছি, এটা বৃত্ত নয়, এটা বল। মানে আমরা যে খেলার বল ইউজ করি না, এটাকে আমরা গোলক বলি। তো এই কটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে শুরু করি পরিমিতির সূত্রাবলী। তার আগে আমাদেরকে কটা জিনিস জানতে হবে। কি সেই জিনিস? এই যে আমাদের মাধ্যমিকে পরিমিতির কি কি চ্যাপ্টার আছে। মাধ্যমিকের পরিমিতির চ্যাপ্টার আছে আয়তঘন, এই যে শেপটা বললাম, তারপর আছে লম্ববৃত্তাকার চোঙ, চোঙ এই শেপটা, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এই লাস্ট যে চ্যাপ্টারটা আছে না, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, মানে দেখো এই যে বাকি চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলোতে আমরা প্রত্যেকটা শেপের ব্যাপারে পড়লাম, মানে প্রত্যেকটা শেপের কি করে আয়তন বের করি, কি করে সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, কি করে এই যে চারিপাশে যতটা আছে না, এই পাশটা, তারপরে এই পাশটা, এই পাশটা, এই প্রত্যেক পাশের যে ক্ষেত্রফলটা আছে সবকটা যোগ করে কত পাবো, তার ফর্মুলা কি, এইসব ব্যাপারে পড়লাম। আর এই যে শেষ চ্যাপ্টারটা আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই চ্যাপ্টারটাতে আমরা কি করি, আমাদের নর্মাল লাইফে কোথায় কোথায় আমরা সেই ঘনবস্তুগুলো দেখতে পাই। যেমন আমরা আয়তঘন কোথায় দেখতে পাই, ইটের মধ্যে, বইয়ের মধ্যে। এই লম্ববৃত্তাকার চোঙটা কোথায় দেখতে পাই, পাইপের মধ্যে। এটা একটা যদি পাইপ হয়, তো পাইপের এই পিসটাকে যদি আমি কেটে নিই, এই যে এইটুকু পার্টটাকে আমি যদি কেটে দেখাই, তাহলে এটা আসলে চোঙ, গোল পাইপ। তারপরে আর গোলক, ফুটবল বা যে কোনো বল, লম্ববৃত্তাকার শঙ্কু মানে কি, এগুলো সেই যে কোনো বাড়ির উপরে ইয়ে হয় না, এই টাইপের শঙ্কু টাইপের। আর কি, বার্থডে ক্যাপ। শেষ চ্যাপ্টারে এইভাবে, তাহলে এই চারটে চ্যাপ্টারে আমরা এক একটা শেপের উপরে ভালোভাবে বুঝবো প্রত্যেকটা শেপ কি। আর শেষ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাতে আমরা ওই শেপ গুলো নর্মাল লাইফে কি করে ইউজ করে তা বুঝবো। তারপরে আসছি যে এই পরিমিতি, এই পার্টটা থেকে আমাদের মাধ্যমিকে কত নাম্বার কি কোশ্চেন থাকে। তাহলে দেখো, প্রথমেই এমসিকিউ থাকে একটা, শূন্যস্থান পূরণ থাকে একটা, সত্য মিথ্যা থাকে একটা, আর 2 নাম্বারের কোশ্চেন থাকে দুটো, মানে 4। আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকে 4টে। তাহলে 4 × 4 মানে 8। টোটাল আমাদের 15 নাম্বার এই পরিমিতি চ্যাপ্টার থেকে আমরা পাই। ঠিক। এবার পরিমিতিতে তো আমরা ফর্মুলা ব্যবহার করব, অঙ্ক করে নেবো, কিন্তু তার আগে আমাদেরকে এককের ব্যাপারটা বুঝতে হবে। মানে কথা হচ্ছে যে, যদি ভেবে নাও একটা অঙ্কতে আমাকে এরকম দিয়েছে, কিরকম, একটা অঙ্কতে আমাকে দৈর্ঘ্য দিয়েছে, অন্য কালি নিয়ে করি বুঝতে পারবে। আমি এই জায়গাটাতে বোঝাচ্ছি, হ্যাঁ? তাহলে দৈর্ঘ্য দিয়েছে মিটারে, প্রস্থ দিয়েছে ডেসিমিটারে, ডেসিমি। তাহলে আমাকে কি করতে হবে, আমরা দুটো আলাদা আলাদা একক নিয়ে কোনো সময় ক্ষেত্রফল বা যে কোনো অন্য জিনিস বের করতে পারি না। এখানে মিটার আছে আর এখানে ডেসিমিটার আছে, আমি এই দুটো যে যা নাম্বার আছে ওই দুটো গুণ করে আমি ক্ষেত্রফল বের করে নিলাম, ওটা পুরোটাই ভুল।
আমাদেরকে কি করতে হবে, আমাকে হয়তো দুটোকেই মিটারে নিয়ে যেতে হবে, অথবা দুটোকেই আমাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে দাদা আমি কি করে মিটারকে ডেসিমিটার বা ডেসিমিটারকে মিটার করব? তার জন্য এই যে আমি এখানে যেটা বানিয়েছি ওটা খেয়াল রাখতে হবে তোমাদের। কি? এই যে এখানে এককের ধারণা, এইখানে আমাকে যদি এই যে মেন লাইনটা আছে, মেন লাইন কি? মিটার, লিটার আর গ্রাম। যদি মিটার থেকে ডেকামিটারে যেতে হয়, তো আমি কি করছি, নিচে থেকে উপরে উঠছি, নিচ থেকে উপরে ওঠার জন্য আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক? আর যদি আমি মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, তাহলে 10 দিয়ে গুণ করব। মনে রাখবো কি করে? যদি আমি এককের ক্ষেত্রে উপরে উঠছি, তখন আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। আর এককের ক্ষেত্রে যদি নিচে নামছি, তাহলে আমাকে গুণ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। একই রকম ভাবে যদি আমি লিটার নিয়ে কথা বলি, তো আমি যদি লিটার থেকে ডেকালিটারে যাই, তখন আমি কি করব? 10 দিয়ে গুণ করব। একটা জিনিস খেয়াল করার জিনিস, লিটারটা কিন্তু আয়তনের একক, মিটারটা দৈর্ঘ্য, লিটারটা কিন্তু আয়তনের একক, গ্রামটা ভরের একক। কিন্তু এই তিনটাতেই আমরা এই নিয়মটা ইউজ করতে পারি। যেমন গ্রাম থেকে আমি যদি কিলোগ্রামে যাচ্ছি, ডাইরেক্ট কবার উপরে উঠছি? 1, 2, 3, তিনবার উঠছি, তাই 1000 দিয়ে উপরে উঠলে কি হবে? ভাগ হবে। তাহলে উপরে উঠলে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করেছি, দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাব। একটা উদাহরণ নিয়ে বোঝাই, তাহলে খুব ভালো বুঝতে পারবে তোমরা। এই এককের ধারণা এক্সাম্পল আমরা এখানে নিচ্ছি। দেখো কি বললাম আমি, যে যদি আমাকে দিয়েছে 1 মিটার, এটাকে আমি করতে চাইছি হেক্টোমিটার। তো হেক্টোমিটার করার জন্য দেখো, মিটার থেকে আমি উপরে উঠছি কবার? একবার আর দুবার। তাহলে 1 মিটারকে হেক্টোমিটার করার জন্য এটাকে কত দিয়ে, এক তো আগে থেকে যেটা আছে লিখে দিলাম, এটাকে আমাকে ভাগ করতে হবে 100 দিয়ে, 100 হেক্টোমিটার, হেক্টোমি। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? 1/100 হেক্টোমি। একেই যদি দশমিকে প্রকাশ করি, দশমিক কি করে প্রকাশ করতে হয়? সংখ্যা উপরে যা আছে লিখে দিলাম, নিচে যেহেতু 100 আছে, 100 মানে দুটো শূন্য আছে একের পেছনে, তো আমাকে দশমিকটা এমন জায়গায় বসাতে হবে যাতে দশমিকের পেছনে দুটো নাম্বার থাকে, তাই একটা শূন্য বসালাম। এত হেক্টোমিটার। আশা করি এই উদাহরণ থেকে বোঝাতে পেরেছি। আরেকটা উদাহরণ নিচ্ছি। আমি ভেবে নিলাম আমাকে 25 সেন্টিমিটার দেওয়া আছে, সেমি সেন্টিমিটারকে লেখা যায়, এটাকে আমাকে মিটারে চেঞ্জ করতে হবে। তো সেন্টিমিটার কোথায় আছে? এইখানে আছে। সেন্টিমিটার থেকে 1 ঘর উপরে উঠলাম, 2 ঘর উপরে উঠছি, তো যেহেতু সেন্টিমিটার থেকে 2 ঘর উপরে উঠছি, তো সেমি মানে সেন্টিমিটারকে মিটার করার জন্য আমাকে এটাকে 25কে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে, সরি 25কে ভাগ করতে হবে 100 দিয়ে, 100 মিটার। এদিকে ভাগ করলাম, এদিকে একক চেঞ্জ হয়ে গেল, মিটার। এটাকে দশমিকে প্রকাশ করার জন্য একই নিয়ম, উপরে যে সংখ্যা আছে লিখে দিলাম, সংখ্যার সামনে নিচে যেহেতু দুটো শূন্য, তাই এমন জায়গায় দশমিক বসাবো যেখানে যার পেছনে দুটো সংখ্যা থাকে, ব্যাস। এবার এইটা তো আমি বললাম কার ক্ষেত্রে? এই পুরো নিয়মটা আমি বললাম দৈর্ঘ্য, মিটার, লিটার আর গ্রামের ক্ষেত্রে। এবার আমরা যখন ক্ষেত্রফলের কথায় আসি, মানে আমি যদি বর্গমিটার থেকে, বর্গমিটারটা কি, একটা জিনিস আগে মনে রাখতে হবে আমাদেরকে, যে আমি যদি দৈর্ঘ্য বের করছি, দৈর্ঘ্য বা যে কোনো ওয়ান লাইনার জিনিস বের করছি, তাতে শুধু একক রাখলেই হবে, মানে এখানে শুধু মিটার লিখবো। কিন্তু যদি আমরা ক্ষেত্রফল বের করছি, কি বের করছি? যদি ক্ষেত্রফল বের করছি, তখন আমাকে মিটার স্কোয়ার, কেন? ক্ষেত্রফলটা একটা 2D, মানে একটা পিকচারের ফর্মে পাওয়া যায়, তো এটাকে আমাকে দেখাতে হবে যে না, এটা 2 ডাইমেনশনাল একটা রাশি। তার জন্য আমরা মিটার স্কোয়ার লিখি, যাকে বাংলায় যদি আমি বলি, তো এই জিনিসটাকে বাংলায় বললে আমরা বলবো বর্গমিটার। তো যে কোনো ক্ষেত্রফল যখন বের করব, এই বর্গ কথাটা লিখতে হবে।
যদি বাকি এককগুলো সেন্টিমিটারে থাকে তো বর্গ সেন্টিমিটার, আর না হলে বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক। আর একই রকম ভাবে যদি আয়তন বের করছি, আয়তন কত ডাইমেনশনাল? 3 ডাইমেনশনাল, কারণ এটা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটে জিনিস থাকে, তাই আয়তনের ক্ষেত্রে কি হবে? আয়তনের ক্ষেত্রে হয়ে যাবে ওটা মিটার কিউব, এটাকে মাথায় কিউব বলে, আর যাকে আমরা বাংলায় যদি বলি তো ঘন মিটার। তাহলে একটা জিনিস দেখো যে আমরা যদি বর্গ মিটারের ক্ষেত্রে এক ঘর উপরে উঠি, মানে এখানে বর্গ মিটারের ক্ষেত্রে যদি এক ঘর উপরে উঠছি, তখন আগেরটা যে 10 হচ্ছিল এবার 100 চেঞ্জ হবে, বাকি সব নিয়ম সেম। কেন 100 চেঞ্জ হচ্ছে? কারণ এটা আমরা ক্ষেত্রফলের কথা বলছি, এটা 10 এর স্কোয়ার কত হয়? 10 এর স্কোয়ার হয় 100। একই রকম ভাবে আমরা যখন আম, আয়তনের কথা বলবো তখন ওটা হয়ে চেঞ্জটা কত হয়ে যাবে? 1000-এর। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। এবার একটা জিনিস, আমাদের লিটার আর মিটারের সম্পর্কটা জানতে হবে। কি সেই সম্পর্কটা? যদি 1 লিটার লেখা থাকে তার মানেই 1 ঘন ডেসিমিটার বা 1000 ঘন সেন্টিমিটার। এই জিনিসটা আমাদের অঙ্কে অনেক জায়গায় কাজে লাগবে। মানে আমাদেরকে ভেবে নাও যে বলে দেবে 1 লিটার, আর আমাকে বাকি এককগুলো মিটারে দেবে। তো আমাকে কি করতে হবে? হয়তো লিটারটাকে আমাকে ঘন ডেসিমিটারে চেঞ্জ, মানে মোট কথা হচ্ছে এককটাকে আমাকে আগে সেম করতে হবে, তবেই আমি অঙ্ক করতে পারবো। এবার বেসিক কটা জিনিস এগুলো জানো, এরপরে যা লিখেছি তাও একবার আম, আমাদের মনে রাখা উচিত। কি কি? দেখো, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে কি? যার একটা চতুর্ভুজ, যার দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা। তাহলে এর পরিসীমা, পরিসীমা মানে কি? বাইরে বাইরের ইয়ে কত, বাইরে যে বাউন্ডারি আছে তার দৈর্ঘ্য কত। পরিসীমা মানে হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো এই জিনিসটা সূত্রভাবে না মনে রেখে আমরা বুঝেও মনে রাখতে পারি। কি করে? দেখো আমি এইখান থেকে হাঁটা শুরু করলাম, এইখানে একটু জুম ইন করে নিই। আমি এইখান থেকে হাঁটা শুরু করলাম, এটা কি? এটা প্রস্থ। এটা কি? এটা দৈর্ঘ্য। এটা কি? এটা প্রস্থ, দৈর্ঘ্য। তো দুবার প্রস্থ যোগ হচ্ছে, দুবার দৈর্ঘ্য যোগ হচ্ছে, ওটাকে আমরা লিখছি 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে এইটা গণিত এইটা, এই দুটো গুণ করে দিলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এই যে লাইনটা আছে না, এই লাইনের দৈর্ঘ্য কত। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই, পিথাগোরাসের যে সূত্রটা আছে যে কর্ণ সমান কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখানে মান বসালে আমরা পেয়ে যাব। এরপরে পরিসীমা, একই রকম ভাবে আয়তক্ষেত্রতে কি ছিল? দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা ছিল। এবার যদি চারটেই সেম হয়ে যায়, এই চারটেই সেম, হ্যাঁ চারটেই যদি সেম হয়ে যায় তাকে আমরা বলি বর্গক্ষেত্র। এর পরিসীমা কি? চারটে বাহু, এইখান থেকে আমি 4 বার এইখান থেকে এই পর্যন্ত এলাম, তো কত গেলাম? 4 বার বাহু যোগ হচ্ছে, মানে 4 গণিত বাহু। ক্ষেত্রফল বাহু গণিত বাহু, যাকে আমরা বাহু স্কয়ার লিখতে পারি। আর কর্ণের দৈর্ঘ্য রুট ওভার বাহু, যেটা দেখো আমি ডাইরেক্ট সূত্র লেখা যেতে পারতো, কিন্তু আমি চেষ্টা করেছি এই জিনিসটার সাথে, এই মানে আয়তক্ষেত্রের সূত্র থেকে আমরা কি করে বর্গক্ষেত্রের সূত্রটা বের করতে পারবো। ঠিক আছে? আশা করি এই পেজে যা যা বুঝালাম সব বুঝতে পেরেছো। তাহলে এই পেজে কি কি পড়লাম? এই পেজে আমরা দেখলাম যে পরিমিতি থেকে, এই পেজে আমরা পড়েছি যে হুম, পরিমিতি থেকে কত নম্বরের প্রশ্ন আছে, এইখানে আছে নাম্বার বিভাজনটা, কোন কোন চ্যাপ্টার আছে আমাদের মাধ্যমিকে, আর এককের ধারণা কি, একক একটা থেকে একটাতে কি করে চেঞ্জ করি আমরা, ওটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে কিভাবে করি, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি করে করি, আর আয়তনের ক্ষেত্রে কি করে করি। নেক্সট তারপরে আয়তঘনের সূত্র, আয়তক্ষেত্রের সূত্র, বর্গক্ষেত্রের বিভিন্ন সূত্র। এটা 2 ডাইমেনশনাল, এই জিনিসটা আমাদের ডাইরেক্ট লাগবে না, কিন্তু অঙ্ক করার সময় বোঝার জন্য যে ক্ষেত্রফলের সূত্র কি করে এলো, ওইসব সূত্র কোথা থেকে আসছে ওটা বোঝার জন্য এই জিনিসটা আমাদের ব্যাপক হারে ইউজ হবে। এবার একটা প্রথমটা কি হচ্ছে? আয়তঘন। আয়তঘন মানে কি? আমাদের আশেপাশে, কোথায় পিকচারটা গেল, এই দেখো এই পিকচারে আয়তঘনের যে ইয়ে উদাহরণ আমরা কি কি দেখতে পারি। এই যে আমাদের আশেপাশে দেখো, আমরা ইট দেখি, ইটটা একটা আয়তঘন। আমরা শপিং বাক্স দেখি, ওটা একটা আয়তঘন। রুবিক্স কিউব আয়তঘন। তারপরে বইগুলো, যত বই আছে সব আয়তঘন শেপের। ফোন, যে ফোনে তোমরা এই ভিডিওটা দেখছো সেই ফোনটাও একটা আয়তঘন শেপের। কিন্তু হ্যাঁ সাইডে একটু ব্যাকটা আছে, পিওর আয়তঘন নয়। পিওর আয়তঘন মানে কি? একদম প্রপার বক্স শেপ, যেটা নয়।
তাহলে বোঝা গেছে আয়তঘন। আবার যাই ফর্মুলার পেজটাতে। হুম, আয়তঘনের কি কি কটা জিনিস আমরা মাপি? প্রথম কথা, যেমন দেখো আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য আর প্রস্থ মাপতাম, এখানে তিনটে জিনিস হয়ে গেল সেটাই। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে এখানে কি কি মাপি আমরা? এখানে মাপি দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, প্রস্থ, সরি প্রস্থ, আর এটা উচ্চতা। তাহলে এই তিনটে জিনিস আমরা মাপি। ক্ষেত্রফল, ওই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য কি করছিলাম? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিয়েছিলাম, এইভাবে আমরা ক্ষেত্রফল পাচ্ছিলাম। এইখানে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ এর সাথে উচ্চতাটা গুণ করে আমরা পেয়ে যাব কি? আয়তন। তাহলে খুবই সোজা কি, যে আমরা আয়তন বের করার জন্য তিনটে জিনিস গুণ করব। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি মানে? এই তলটা, পাশের তল, এই পাশের তল, এই যে উম, 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 হ্যাঁ এই ছবিটাতে দেখো, এই দিকের তলটা, উপরের তল, এই পাশের তল, এরকম ভাবে সেম এই দিকে যা আছে হুবহু ওই দিকে থাকবে, এইদিকে যা আছে নিচেও তাই থাকবে, এই পাশে যা আছে পেছন দিকেও তাই থাকবে। তাহলে এইগুলো প্রত্যেকের ক্ষেত্রফল যোগ করে কত পাবো? দেখো এইটা কি, এই দিকটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে প্রস্থ। তো এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা উচ্চতা আর প্রস্থ গুণ করব। এর ক্ষেত্রফল বের করার জন্য কি গুণ করব? উচ্চতা আর দৈর্ঘ্য। এই উপরের ক্ষেত্রফল বের করার জন্য কি গুণ করব? দৈর্ঘ্য আর প্রস্থ। এবার দেখো এই জিনিসটাই তো এই পাশে যা আছে উল্টো দিকেও এই পাশ নিচেও তো তাই থাকবে। তো প্রত্যেকটা তল দুটো দুটো করে আছে। তুমি যে রুমে বা যেখানে বসে আছো সেইখানে সামনের দেওয়াল দেখো, আর তার পেছনের, তার ঠিক পেছনের দেওয়ালটা দেখো, দুটো দেওয়ালের শেপ তো সেম। তো আমি যদি একটা দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিই, তার পেছনের দেওয়ালের ক্ষেত্রফল ওটাই হবে। একই রকম ভাবে তোমার পাশে যে দেওয়াল আছে, তোমার বাঁ পাশে যে দেওয়ালটা আছে, তোমার ডান পাশে ওই দুটো দেওয়াল দুটোই সেম হবে। তো এর ক্ষেত্রফল যা, ওর ক্ষেত্রফলও তাই। একই রকম ভাবে এই দিকের ক্ষেত্রফল যা, এর উল্টো দিকে যেটা আছে তারও ক্ষেত্রফল সেম হবে। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখতে পারি? সমগ্র তলের ক্ষেত্রফল হবে দুই গুণিত, দুই গুণটা কেন হলো? কারণ প্রত্যেকটা দুবার আছে, উপর নিচে, বাঁ পাশে ডান পাশে, আর সামনে পেছনে, তাই দুই দিয়ে গুণ করেছি। কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এবার এটা মনে কি করে রাখবো? মনে রাখার উপায় কি? খুবই সোজা, যে দৈর্ঘ্যকে আমি দ দিয়ে লিখছি, প্রস্থকে আমি প দিয়ে লিখছি, এখানে আটবে না, এখানে দৈর্ঘ্যকে দ, প্রস্থকে প, আর উচ্চতাকে প্রস্থ দিয়ে লিখছি। তাহলে আমি এই সূত্রটাকে এইভাবে মনে রাখতে পারি যে দুই তো বাইরে গুণ হবে। কেন গুণ হবে? কারণ প্রত্যেকটা তল দুবার আছে। ভেতরে কিভাবে লিখবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দুটো গুণ করলাম, প্রস্থ ইন্টু উচ্চতা, এই দুটো গুণ করলাম, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, আর এই তিনটে যোগ। তাহলে কি বললাম? দুই গুণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, আরেকবার, হ্যাঁ, দুই গুণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। হয়ে গেল সূত্র মুখস্থ। নেক্সট আছে কর্ণের দৈর্ঘ্য। দেখো পিথাগোরাসের উপপাদ্যতে আমরা কর্ণের দৈর্ঘ্য কি বের করছিলাম? রুটের ভেতরে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ওই জায়গাটাতেই আমরা যদি উচ্চতা স্কয়ার লাগিয়ে দিই, তাহলে আমাদের হয়ে গেল কিসের? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আমাদের কোশ্চেনে কি করে দেবে যে একটা আয়তঘনাকার একটা রুম আছে, সেই রুমের মধ্যে সব থেকে বড় দৈর্ঘ্যের একটা লাঠি আমি যদি রাখতে চাই, মানে তুমি যে রুমে বসে আছো ওই রুমটাই রাখো, ওই রুমের মধ্যে সব থেকে বড় একটা লম্বা তুমি বাঁশ বা লাঠি রাখতে চাও, তো কি করবা? এই কর্নার থেকে ওই ওই কর্নারে রাখবা। ওটাই তো হচ্ছে ওর কর্ণ। কর্ণ মানে কি? কর্ণ মানে কিছুই না, এই যে পিকচারটা আছে এখান থেকে বোঝাই, এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এইভাবে রাখতে পারবো, যে দৈর্ঘ্যের যে দণ্ড বলো বা বাঁশ বলো যেটা রাখবো, ওটাই হচ্ছে কর্ণ। তো যে কোনো রুমের মধ্যে সব থেকে বৃহত্তম যে দৈর্ঘ্য সেটাই তার কর্ণ। আমাদের কোশ্চেনে এইভাবে জিজ্ঞেস করবে সব থেকে বৃহত্তম কত কত বড় দণ্ড সেই রুমে রাখা যেতে পারে। তো আমাকে কর্ণ বের করতে হবে। এই পর্যন্ত বোঝা গেছে? তো এবার এগুলো সব পরিষ্কার করি, থাকুক। আর হ্যাঁ, এই এই যে যেগুলো বলছি এগুলোর পিডিএফ তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর চিন্তা করি না, এই যে হিজিবিজি করছি না আমি, এই হিজিবিজি থাকবে না, পরিষ্কারই থাকবে। দেখো এবার ছোট ছোট জিনিস, একটা আয়তঘনের
শীর্ষবিন্দু কাকে বলে? এই যে সাইডে আমি যদি একটা বই দিয়ে কাউকে খুঁচা মারার চেষ্টা করি, তো যেই সাইড দিয়ে খুঁচা মারবো সেই সাইডটাই তার শীর্ষবিন্দু। আর ধার বা প্রান্তিকই হচ্ছে বা এজ, এই সাইডটা। মানে কোনো একটা আয়তঘনের কোনো একটা বই নিয়ে নাও, বইয়ের যে সাইডে আমরা মলাট বাঁধি না, মলাট বাঁধার সময় যে দাগটা টানি, ওই যে উপরে যে হাতে চাপ দিয়ে যে দাগটা টানি, সেটাই হচ্ছে তার ধার। এবার ঘনক, ঘনক কিছুই না, দেখো আগের পাতায় আমরা কি পড়েছিলাম, দেখো কোথায় গেল, আগের পাতায় আমরা যেরকম আয়তঘন, যেরকম ভাবে আয়তঘন আর বর্গক্ষেত্র পড়েছিলাম, আয়তঘন চারটে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সেম। একই রকম ভাবে থ্রি ডাইমেনশনে কি হয়, মানে 3D তে কি হয় বা ত্রিমাত্রিকে কি হয়, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে জিনিস যখন আলাদা তখন আমরা আমরা তাকে কি বলি, আয়তঘন বলি। আর যদি তিনটেই সেম হয় তখন তাকে ঘনক বলি। তো এইটার সূত্র আলাদাভাবে আমাদের কি মনে রাখতে হবে দাদা? হ্যাঁ, অঙ্ক করার সময় বারবার সূত্র আমরা বানাবো না, বানানো যেতে পারে। আগে সূত্রটা কি ছিল? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ প্লাস উচ্চতা, সরি 2 গণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। সবকটাতে বাহু যদি বসিয়ে দিই তো 3 ভেতরে থাকবে, 3 দুগুণে 6 হবে, আর বাহু স্কোয়ার। আয়তঘন তিনটে জিনিসই সেম, সরি আয়তন তিনটে জিনিসই সেম, তো গুণ করে বাহু কিউব হয়ে যাবে। কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা বাহু কিউব মানে হচ্ছে বাহুকে 3 বার গুণ করা, বাহু গণিত বাহু গণিত বাহু। কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু। কিছুই না, তুমি এই জায়গাটাতে মানগুলো বসাবে, দেখবে এই সেম জিনিসই পাচ্ছ। কোথায়? এই জায়গাটাতে, এইখানে মানটা যদি বসাই আমরা সেম জিনিসই পাবো। এই পিকচারে যেটা আছে ওটা যদি তোমরা দেখতে চাও, সেম জিনিস যা বললাম ওইগুলোই লেখা আছে। আয়তঘন আকৃতি, 6টি অভিন্ন আয়তঘন তল থাকে, 6টা তল থাকে, 12টি ধার থাকে, 8টি শীর্ষবিন্দু থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে জিনিস আমরা মাপি। বিপরীত তলগুলি সমান্তরাল এবং অভিন্ন, মানে প্যারালাল হবে। এই তলের সাথে ওই তল একদম সমানভাবে থাকবে, আর দুটোই সেম। সমস্ত সন্নিহিত তলগুলি 90 ডিগ্রি কোণে মিলিত হয়। একদম সত্যি কথা, আমাদের দেওয়ালে, আমাদের রুমে যে দেওয়ালটা আছে সেটা তো এইরকম ভাবে থাকে, কোনো সময় বেঁকে থাকে নাকি? তো 90 ডিগ্রি। প্রত্যেকটি তল একটি আয়তক্ষেত্র। আমি যদি এক একটা সাইড দেখি তো সাইডের শেপ সবসময় তো এরকম, ঠিক? আর বাকি সূত্রগুলো এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। ব্যাস, এই পেজটা হয়ে গেল, ডান। নেক্সট পেজে যাই। তো দেখো নেক্সট পেজে কি আছে, এই পেজটাতেই আছে চোঙ, আর যদি ঠিক করে বলা হয় তো লম্ববৃত্তাকার চোঙ। কথা হচ্ছে যে চোঙ আর লম্ববৃত্তাকার চোঙ এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? চোঙ তো শুধু যদি চোঙ বলি তো চোঙ তো এরকম হতে পারে, আমি চোঙটাকে এইভাবে বানাতে পারি, এটাও একটা চোঙ, আর এটাও একটা চোঙ। তো এই চোঙের এই যে তলটা আছে মাটির সাথে 90 মানে তল নিচের তলের সাথে 180 থেকে 120-র কাছাকাছি কোণ বানিয়েছে। তো এটাকে, এটা বেঁকে আছে, এটাকে ধরে যদি আমি সোজা করে দিই, এটাকে যদি ধরে আমি এইভাবে সোজা করে দিই, তাহলে যেটা পাওয়া যায় তাকেই আমরা বলি লম্ব বৃত্তাকার চোঙ। কথার মধ্যে আছে যে লম্ব মানে এটা লম্বা লম্বি থাকবে। আশা করি নামটার মধ্যে বোঝা গেছে কেন এরকম নাম। এবার এর প্রত্যেকটার ক্ষেত্র, প্রত্যেকটার সূত্রগুলো একবার দেখে নিই। তাহলে এর কি আছে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে কি? এইটা একটা চোঙ, চোঙের এই যে সাইডে যেটা আছে না, উপরে নিচে তো আছেই, এই যে আমি এখানে উপরে একটা তল আছে, নিচে একটা তল আছে, এই মাঝে যে চারিপাশে ঘুরিয়ে যে তলটা ওটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তার সূত্র হচ্ছে 2πr/h। এটাকে আমি যদি সংকেতে লিখি তো কিভাবে লিখবো? তাহলে এটাকে সংকেতে লিখবো আমি 2πr/h, যে এখানে পাইর মান কত? 22/7। আর আর এর মান কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে হাইট, এইখান থেকে এত দূর পর্যন্ত হাইট, ঠিক? তাহলে এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? খুবই সোজা, আমরা দুটো তল নিয়েছি, একটা পার্শ্বতল আর একটা উপরে নিচের তল। তাহলে এই যে পিকচার আছে, এই পিকচারে বোঝানোর যদি চেষ্টা করি, তো এখানে এই নিচের একটা তল আর এই উপরের একটা তল,
এই দুটো তল আছে। এই তলের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। তো কি এটার হবে পাই আর স্কোয়ার, উপরে যেটা আছে এটাও হবে পাই আর স্কোয়ার, উপর নিচে তাহলে দুটো পাই আর স্কোয়ার, এটা হয়ে গেল 2 পাই আর স্কোয়ার। আর এই যে পাশে আছে, এটা এক্ষুনি বের করলাম, এই যে পাশে আছে এর ক্ষেত্রফল হচ্ছে কত, 2 পাই আর এইচ। তাহলে এইগুলো, এই যে চারটে জিনিস আছে এগুলো যোগ করে কি হবে, 2 পাই আর আমি বাইরে নিয়ে নিলাম, মানে 2 পাই ব্যাসার্ধ বাইরে, আর ভেতরে কি আছে ব্যাসার্ধ যুক্ত উচ্চতা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আসছে চোঙের আয়তন। চোঙের আয়তন কিছু না, যে আমরা কি করব, আমরা নিচের ক্ষেত্রফল কত, নিচের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এইটাকে হাইটের সাথে যদি গুণ করে দিই, এইচ এর সাথে যদি গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, ওটাই লিখেছি। তাহলে পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার, ব্যাস এটা হলো এর আয়তনের সূত্র। তাহলে এটা একটা গ্লাস আমি যদি ভেবে নিই, তো গ্লাসের মধ্যে কতটা জল আঁটবে ওটা বের করার জন্য কোন ফর্মুলা ইউজ হবে, ওটা বের করার জন্য আয়তনের ফর্মুলা ইউজ হবে, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর এই গ্লাসটার চারিপাশে যেটা কতটা এর ক্ষেত্রফল কত, এটা বের করার জন্য লাগবে পার্শ্বতলের ক্ষেত্রফল। আর পুরো উপর নিচে আর পাশে তিনটে যোগ করে লাগবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। সেই কটা হয়ে গেল। এবার এই পিকচারের মধ্যে একবার দেখে নাও কি কি লেখা আছে, প্রায় সবগুলোই বলে দিলাম, তাও একবার দেখে নিচ্ছি কিছু বাকি যদি থাকে। তাহলে কি বললাম, এটা এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে হাইট, এটাকে নর্মালি এইচ দিয়ে লিখি আমরা। তাহলে এইখান থেকে এত দূর হচ্ছে হাইট, এটাকে লিখি এইচ দিয়ে। আর এইখান থেকে এই যে নিচে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই বৃত্তর এই পার্টটাকে আমরা ব্যাসার্ধ বা বলি আর। আর চারিপাশে যে তলটা বেঁকে গিয়েছে ওটাকে বাঁকা তল বলতে পারি, এটা কোনো নাম নয়, মানে বোঝার জন্য বলছি। আর পার্শ্বতলের ক্ষেত্রফল আসলে ওটাই, ওই বাঁকা তল যেটা বলছি না, ওই বাঁকা তলটাই আসলে পার্শ্বতলের ক্ষেত্রফল। ব্যাস এই কথা হয়ে গেল। তারপরে কি আছে দেখো, লম্ব বৃত্তাকার চোঙ সিলিন্ডার শেপের হয়, কটা ভূমি থাকে, দুটি। অভিন্ন বৃত্তাকার ভূমি, মানে অভিন্ন মানে কি নিচের এরিয়া, নিচের ক্ষেত্রফল যা হবে উপরের ক্ষেত্রফল তাই হবে। আর উচ্চতা এবং ব্যাসার্ধ কি দিয়ে মাপি আমরা, উচ্চতা আর ব্যাসার্ধ দিয়ে বাকি সব জিনিস মাপা যায়। দুটি সমান্তরাল এবং অভিন্ন বৃত্তাকার ভূমি রয়েছে, এটা আর এটা সমান্তরাল, মানে সমান্তরাল মানে কি এইরকম আর এইরকম থাকবে, অসমান্তরাল মানে হচ্ছে এইরকম বা আরেকটা বেঁকে থাকবে, ওইরকম থাকে না, লম্ববৃত্তাকার চোঙে দুটোই সমান্তরাল তল থাকে। আর সূত্রগুলো তো বলে দিয়েছি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর, ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ, আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ব্যাস এবার আসছি আমরা গোলকে। গোলক মানে কি, বল, আমরা যে বল দিয়ে খেলি ওটাই আসলে গোলক। তো দেখো লক্ষ্য করে গোলকে কিন্তু অন্য আর কিছু নাই, গোলকে শুধু আছে ব্যাসার্ধ, মানে এই ডিস্টেন্সটা দিয়েই আমরা সবকিছু মাপবো। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি, 4 পাই আর স্কোয়ার। এটাকে কি লিখতে পারি, 4 পাই আর স্কোয়ার, যেটাকে কথায় যদি লিখি 4 × পাই ব্যাসার্ধ স্কোয়ার। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, কিউব মানে ব্যাসার্ধ 3 বার গুণ হবে। এই পুরো জিনিসটা হয়ে গেল গোলকের ক্ষেত্রে। এবার আমরা অর্ধগোলকের কথা বলবো। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল, 4 পাই আর স্কোয়ার, এর হবে 2 পাই আর স্কোয়ার। কিন্তু যখন আমরা এটাকে হাফ করছি, তো বাইরের লেয়ারটা তো আছে, নিচেও তো একটা নতুন লেয়ার যেটা কেটে ভেতরের পার্টটা বেরোচ্ছে, ওটাও তো একটা, ওরও তো আয়তন আছে, ক্ষেত্রফল আছে, ওটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 3 পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের আয়তন কি, এর যদি 4/3 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর কিউব হয়, এটা হবে 2/3 পাই আর কিউব। কেন, 4 এর হাফ 2 হয়, তাই এটা হাফ। এতদূর আশা করি বোঝা গেছে। তাহলে এদের আয়তন কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছি আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু। শঙ্কু মানে কি, সেই বার্থডে ক্যাপ যেটা আমরা ইউজ করি, বার্থডে ক্যাপের যে শেপটা হয় ওটাই শঙ্কু। এর আমরা মোট কটা জিনিস আমাকে জানতে হবে। দেখো, যেমন করে বৃত্তের ক্ষেত্রে
গোলকের ক্ষেত্রে শুধু মাপার জন্য শুধু ব্যাসার্ধ ছিল, এইখানে তিনটে জিনিস আছে, একটা ব্যাসার্ধ অবশ্যই নিচে যে বৃত্তটা আছে, একটা উচ্চতা, আর একটা হচ্ছে তির্যক উচ্চতা মানে সাইডের এইটা। দেখো এই তিনটে মিলে একটা ত্রিভুজ তৈরি করেছে, সমকোণী ত্রিভুজ। আর পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা সমকোণী ত্রিভুজের যদি উচ্চতার মান জানা আছে আর ব্যাসার্ধের মান যদি জানা আছে, এর মান তো বের করতে পারবো। সূত্র কি? এল স্কোয়ার। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে হাইট। তো এই সম্পর্ক থেকে যদি যে কোনো দুটো জিনিসের মান দেওয়া থাকে, তৃতীয়টা আমরা নিজে নিজে বের করতে পারবো। ব্যাস, তাহলে এই তিনটে জিনিস নিয়ে আমরা যা আমার দরকার আছে ওইগুলো পেয়ে যাব। তাহলে কি কি পাবো দেখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল। এটাকে যদি সংকেতে লিখি, পাই আর এল। আর মানে কি? ব্যাসার্ধ। এল মানে তির্যক উচ্চতা। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে কি দেখো, পার্শ্বতল। আগেরটাতে পার্শ্বতল মানে বলছিলাম, এটাতে পার্শ্বতল মানে হচ্ছে এই যে সাইডে যেটা আছে, নিচেরটা না নিয়ে শুধু পাশেরটা হচ্ছে পার্শ্বতল, আর সমগ্রতল পাশেরটা প্লাস নিচেরটা, এই দুটো নিয়ে হচ্ছে সমগ্রতল। তাহলে সমগ্রতলে কি হবে, উপরে যেটা পার্শ্বতল আছে তার সাথে পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে, ওই যোগটা করে পাই আর ব্যাসার্ধটা কমন নিয়ে ব্র্যাকেটে থাকছে তির্যক উচ্চতা প্লাস ব্যাসার্ধ। তারপরে আছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি হয়? মনে রাখবে যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন যা হয়, এটার আয়তন কি ছিল? পাই আর স্কোয়ার এইচ, তার 1/3 হয় শঙ্কুর আয়তন। মানে একটা এই শেপেরই শঙ্কুকে, শঙ্কু থেকে আমি যদি একটা চোঙের, এখানে দেখাই, আমি সেম শেপের একটা চোঙ নিচ্ছি, লম্ববৃত্তাকার চোঙ, আর ওই সেম শেপের সেম হাইটের আমি একটা শঙ্কু নিচ্ছি। তো এই শঙ্কু থেকে আমি জল ভরে যদি এর মধ্যে ঢালি, তাহলে তিনবার আমি একবার জল নিলাম, ঢাললাম, এই জলটা এত দূর ভরবে। আরেকবার জল নিলাম, ঢাললাম, জলটা এত দূর ভরবে। আরেকবার জল নিলাম, ঢাললাম, জলটা পুরোটা ভরে যাবে। তাহলে এর আয়তন এর 1/3। উল্টো দিক থেকে বললে শঙ্কুর চোঙের আয়তন শঙ্কুর 3 গুণ। তাই আমরা 3 দিয়ে ভাগ করেছি, তাই এর আয়তন কি হবে? 1/3 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার। ব্যাস, তাহলে এটাও হয়ে গেল। যা যা বললাম এখানে আরো দু তিনটে জিনিস হয়তো বলা আছে, এটা দেখে নাও। তাও সূত্রগুলো এখানে লেখা আছে দেখো, আমি ওখানে কথায় সূত্রটা লিখেছি আর এইখানে সংকেতে লেখা আছে, আমাদের যেটা সুবিধা হবে ওইভাবে পড়তে পারি আমরা। লম্ববৃত্তাকার শঙ্কু কি হয়? বৃত্তাকার ভূমি থাকে, একটা অক্ষ থাকে যেটা হাইট বলছি, আর তির্যক উচ্চতা থাকে। আর কি? একটি বৃত্তাকার ভূমি এবং একটি শীর্ষবিন্দু নিয়ে গঠিত। বৃত্তাকার ভূমি নিচে, নিচে বৃত্তাকার ভূমি, উপরে একটা শীর্ষ পয়েন্ট নিয়ে গঠিত। আর শীর্ষবিন্দু থেকে ভূমির কেন্দ্রগামী অক্ষ ভূমির উপর লম্ব থাকে। এই যে শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর যেটা আমি ইয়েটা উচ্চতাটা টেনেছি, এটা 90 ডিগ্রিতে থাকবে, লম্ব আকৃতিতে থাকবে। আর বাকিগুলো আছে তোমরা পড়ে নিতে পারো। ব্যাস, এবার আসছি শেষ চ্যাপ্টারে। দেখো আলাদাভাবে বোঝার কিছু নাই, শেষ চ্যাপ্টারে এই যে ফর্মুলাগুলো আমরা পড়েছি এই ফর্মুলাগুলো ইউজ করছি, কিন্তু এইখানে কটা জিনিস উদাহরণগুলো আছে একবার দেখে নিই কি কি। আয়তঘনের উদাহরণ কি? প্রথমেই বললাম, বাক্স হতে পারে, ইট হতে পারে, রুবিক্স কিউব হতে পারে। রুবিক্স কিউবটা আর ইয়ে যে হয় আমাদের লুডোর ছক্কা যেটা হয়, ওটা ঘনকের উদাহরণ। কেন? কারণ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়, ঠিক। তারপরে লম্ববৃত্তাকার চোঙ যত সিলিন্ডার শেপের যা হয়, সিলিন্ডার শেপের কত কিছু আছে দেখো, ক্যান গুলো, তারপরে ব্যাটারি, তারপরে বোতল, ইয়ে গ্লাস, ফায়ার এক্সটিংগুইশার, তারপরে টেনিস বলের যে টিউব হয়, আর অনেকগুলো কয়েনটাকে যদি, হ্যাঁ একটা কয়েনও কিন্তু একটা চোঙ শেপ, কিন্তু তার হাইট অনেক কম, এটাকে যদি আমি উপরে বাড়িয়ে দিই তো এটাও তো চোঙের মতো হয়ে যাবে। এটাও একটা চোঙ, কিন্তু এর হাইট খুব ছোট হওয়ার কারণে আমরা অত বুঝতে পারি না যেটা চোঙ। নেক্সট, শঙ্কু। শঙ্কুর উদাহরণ এই যে থাকলো এখানে, আইসক্রিম, তারপরে বার্থডে ক্যাপ, তারপরে ফানেল, তারপরে মেগাফোন। সে এখন মেগাফোন ইউজ হয় না, এখন তো মাইক চলে এসেছে। পেন্সিলের শীষ, শুধু এই পার্টটা যেখান থেকে খুঁচা মারা হয় না, ওই পার্টটা শুধু। নেক্সট, গোলক। গোলকের উদাহরণ যত বল শেপ যা হয়, আমাদের পৃথিবী একটা গোলক, তারপরে বল, আমরা যে বলগুলো খেলি সেইগুলো, তারপরে অরেঞ্জ বা যে কোনো ফল খাই যদি তার শেপ গোল হয়। চলো এটুকুই। আর হ্যাঁ, এই যে পিডিএফ যেগুলো বলেছি, এই ফর্মুলা যে
পিডিএফ আছে সেটা ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। চলো টাটা।